ইতিমধ্যে ভারতের বুকে হানা দিয়েছে এক নতুন ভাইরাসের আতঙ্ক। ভাইরাসের নাম HMPV ভাইরাস। প্রত্যেকেই ভাবছো যে এই ভাইরাসটা কি ভাইরাস, কোথা থেকে বা ভাইরাস এলো, ভাইরাসে কি আমি আক্রান্ত হতে পারি, ভাইরাসের লক্ষণগুলো কি কি, এই ভাইরাস হলে কি ওই কোভিড-19 এর মতো যে এত মানুষ মরেছে ঠিক সেই রকম পরিস্থিতির সম্মুখীন আবার আমরা হব, আবারও কি লকডাউন হবে, কিভাবে নিজেকে বাঁচাবো, কিভাবে নিজের দেশকে বাঁচাবো, এই প্রশ্নগুলো প্রত্যেকের মনে ঘুরছে। তো এই সমস্ত প্রশ্নের উত্তর তো আজকের ভিডিওতে থাকবেই, তার সাথে সাথে চাকরির পরীক্ষায় এই জায়গা থেকে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে আপকামিং এক্সামগুলোতে সেগুলোও আমি কভার করব। তো চলো তাহলে আজকের এই সেনসিটিভ টপিকটা শুরু করা যাক। তার আগে আমি অতসী ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইওর স্টাডিতে। সবাইকেই বলি, আমরা জানি কোভিড-19 কে আমরা হাতছাড়া করেছি, বা বলতে পারি কোভিড-19 আমাদের থেকে একটু দূরে গেছে, 5 বছর হয়েছে, ভ্যাকসিনও আমরা সবাই পেয়ে গেছি। কিন্তু 5 বছর অতিক্রম হতে না হতেই আবার এক ভাইরাস এসে উপস্থিত হয়েছে, HMPV ভাইরাস। কথা এরকম শোনা যাচ্ছে বা টুইটার হ্যান্ডেলে এরকম দেখা যাচ্ছে যে চীনে প্রচুর পরিমাণে মানুষ হসপিটালাইজড হচ্ছে, মানুষের শ্বাসকষ্ট হচ্ছে, তারা প্রচুর হসপিটালে ভর্তি হচ্ছে, এরকম কিছু কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। তবে চীন এমন একটা দেশ যে আদতেও কি ঘটনা, সত্যি ঘটনা কিনা এই বিষয়ে কোনো রকম মুখ খোলে না। তো আমাদের ভারতের অবস্থাটা কি একটু আমাদের দেখতে হবে। দেখো, বর্তমানের পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষে 6টা কেস ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে HMPV ভাইরাসের। হ্যাঁ, আমাদের ভারতে 6টা কেস ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ চতুর্থ পজিশন হোল্ড করছে, যেখানে একটা 4 মাস বয়সী শিশুর এই HMPV ভাইরাস পাওয়া গেছে। তো প্রত্যেককে বলবো প্যানিক করার কিছু নাই, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলে সমস্ত বিষয় ক্লিয়ার হবে। দেখো, প্রথম প্রশ্ন, চাকরির পরীক্ষায় আমাদের কি দিতে পারে, এই HMPVর ফুল ফর্ম পরীক্ষায় দিতে পারে, যে এটা কি, এর নামটা কি। দেখো, এর নাম হচ্ছে হিউম্যান মেটা নিউমো ভাইরাস। তাহলে কি হলো, হিউম্যান মেটা নিউমো ভাইরাস, HMPVর ফুল ফর্ম। এটা একটা আরএনএ গঠিত ভাইরাস। এবার এই ভাইরাসকে শনাক্ত করা হয়েছিল 2001 সালে। কোথায় পাওয়া গেছিল এর কেস? নেদারল্যান্ডে সর্বপ্রথম এই ভাইরাসকে পাওয়া গেছিল। আমরা দেখব এই ভাইরাসকে শনাক্ত করা হয়েছিল কিসের মাধ্যমে পরীক্ষায় দেবে। আমরা বলবো RAT-PCR এই টেকনিকের মাধ্যমে এই ভাইরাসকে আমরা প্রথম শনাক্ত করতে পেরেছিলাম। তাহলে আমাদের প্রথমে প্রশ্ন দিতে পারে HMPVর ফুল ফর্ম কি, আমরা বলে দিলাম এটা একটা আরএনএ যুক্ত ভাইরাস। 2001 হদিশ পাওয়া গেছিল কোথায়, না নেদারল্যান্ডে। কিভাবে একে শনাক্ত করা হয়েছে, কোন টেকনিকে, আমরা সেটাও জানলাম। এরপরে যে বিষয়গুলো উঠে আসছে আমাদের কাছে, যে এই যে ভাইরাসের নামটা HMPV, আমরা শুনেছি কোভিড-19 এর নামকরণগুলো কারা করে। যেমন আমরা দেখেছি যে বিভিন্ন যখন ঝড় হয়, ঠিক আছে, আমরা যখন দেখেছি বিভিন্ন যখন তুফান হয়, এই যে বিভিন্ন আমরা দেখি দুদিন পর পর আয়লা আসছে, ঠিক আছে, আমফান আসছে, এদের নামকরণগুলো একটা সংস্থা করে। ঠিক এইরকম ভাইরাসের নামকরণের সংস্থাটার নাম কি, কারা এই নামকরণটা করে? দেখো, নামকরণ করে ICTV, এই একটা সংগঠন রয়েছে ইন্টারন্যাশনাল, এই সংগঠনটা কি করে, নামকরণ করে, যার ফুল ফর্ম তোমরা দেখতে পাচ্ছ। দেখো, ইন্টারন্যাশনাল কমিটি অন টেক্সোনমি অফ ভাইরাস, এর ফুল ফর্ম দেখতে পাচ্ছ, পরীক্ষায় দিয়ে দেবে। ইতিমধ্যে যে খবরাখবর ভারতের দিকে আসছে, প্রথমে চীন, মালয়েশিয়া, জাপান, হংকং এবং ভারতের বুকে এই ভাইরাসের প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই ভাইরাসের বৈশিষ্ট্য অনুযায়ী শীতকালের শেষের দিকে এবং বসন্তের শুরুতে এই ভাইরাসের প্রকোপ দেখতে পাওয়া যায়। এবার মনে প্রশ্ন সবার এটা থাকছে যে এই ভাইরাস কি সত্যি খুব ক্ষতি করে? তবে এখানে একটা কথা বলি, প্যানিক হওয়ার কিছু নেই, তোমাদেরকে এমন ক্ষতি করবে না যাতে তোমাদের কোনো খারাপ ঘটনা ঘটতে পারে। তবে যদি কারোর নিউমোনিয়া সংক্রান্ত কোনো রকম ভিতরে ধরো কোনো সমস্যা হয়েছে বা নিউমোনিয়া হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে সতর্ক থাকার কথা কিন্তু সরকার বারবার করে বলছে। এবার বলি, এই যে রোগ
এই রোগের লক্ষণটা কি? এই যে ভাইরাস, এই ভাইরাস যদি তোমাকে অ্যাটাক করে তোমার লক্ষণটা কি হবে? দেখো, প্রথমত তোমার সর্দি হবে, কাশি হবে, বারবার জ্বর আসবে, যেটা আমাদের সিজনাল ফ্লুগুলো হয়। সর্দি হয়, কাশি হয়, ওয়েদার চেঞ্জ হলে এই বিষয়গুলো আমাদের সাথে হয়। কিন্তু এটা যদি বাড়াবাড়ি আকার ধারণ করে, নিউমোনিয়া হয়ে গেছে, কারোর অ্যাস্থেমা হয়েছে, যদি ধরো সারতে চাইছে না কোনোভাবেই, তাহলে তৎক্ষণাৎ তাকে হসপিটালাইজ করতে হবে এবং সরকারের তত্ত্বাবধানে থাকতে হবে। মনে প্রশ্ন আসছে যে ম্যাম, এই ভাইরাসের কি কোনো রকম আমরা ভ্যাকসিন পাবো? না, এখনো অবধি এর কোনো রকম ভ্যাকসিন আবিষ্কার হয়নি। তবে যেহেতু এটা এতটাও মানুষকে ক্ষতি করে না, সেই জন্য এখনো আপাতত তো কোনো ভ্যাকসিন নেই। তবে নিজের সতর্কতা নিজেকে মেনে চলতে হবে। কি সতর্কতা সেগুলো আমি সব বলছি। তবে এটা মাথায় রাখবে, 14 বছর বয়সের কম শিশু, মূলত 5 বছরের নিচে যে সমস্ত শিশুরা রয়েছে, তাদের প্রত্যেককে খুব সতর্ক থাকতে হবে এবং বাবা মা তাদেরকে নজরদারি করে রাখো যাতে সর্দি কাশি এইরকম যদি সিজনাল কোনো ফ্লু হয়ে থাকে, যাতে সেটা বাড়াবাড়ির আকারে না যায়, সেই বিষয়ে একটু লক্ষ্য রাখতে হবে। এছাড়া 65 বছরের উপরে যারা রয়েছে, যাদের বয়স হয়ে গেছে, তাদের উপরেও একটু নজরদারি আমাদেরকে রাখতে হবে। এরপরে যে বিষয়গুলো তোমাদের সামনে উঠে আসছে, যে এই লক্ষণ, ধরো এই ভাইরাস আমার শরীরে ঢুকে গেছে, তো কবে থেকে এই লক্ষণ প্রকাশ পাচ্ছে? মোটামুটি 5 দিনের পর তোমার শরীরে সর্দি কাশি এই যে সিমটমগুলো, এই লক্ষণগুলো চলতে থাকার 5 দিন পরেই তোমাকে কিন্তু ডিটেক্ট করা যেতে পারে যে হ্যাঁ, তোমার এই ভাইরাসে তুমি আক্রান্ত হয়েছো। তবে এখানে আরো কিছু কিছু বিষয় রয়েছে, যেমন চীন ইতিমধ্যে এমার্জেন্সি জারি করে দিয়েছে। ভারতের কিছু এমন শহর রয়েছে, যেমন দিল্লি, কর্ণাটক, এরকম জায়গা রয়েছে যে জায়গাগুলোতে হাই অ্যালার্ট, মানে বিভিন্ন স্বাস্থ্য দপ্তরেরা তাদেরকে বলে দিয়েছে যাতে যদি কোনো রকম পরিস্থিতি এরকম হয়, তার জন্য সব রকম দিক থেকে তৈরি থাকার কথা। ভ্যাকসিন ইতিমধ্যে আসেনি। চীন বা চীনের পরিস্থিতি কি, কেন এত মানুষ হসপিটালাইজড হচ্ছে, চীন এই বিষয়ে এখনো অবধি মুখ খোলেনি। চীন ওই একটাই কথা বলেছে যে এই শীতকালের এরকম সময় প্রচুর মানুষ হসপিটালাইজড হয়, সেই কারণেই হচ্ছে। তবে চীন কোভিড-19-এর সময়ও তারা মুখ বন্ধ করে থেকেছে, সত্যি কথাটা আদতেও কাউকে জানায়নি। ভারতের কথা যদি তোমাদেরকে বলি, 6 জন শিশু, ভারতে 6 জন শিশু আক্রান্ত হয়েছে, যার মধ্যে প্রথম কেস আমাদের সামনে কোথা থেকে আসছে? কর্ণাটক থেকে প্রথম কেস এসেছে, যেখানে 8 মাস বয়সী শিশু কি হয়েছে? প্রথম আক্রান্ত হয়েছে। দ্বিতীয় কেসও কর্ণাটক থেকে এসছে, 3 মাস বয়সী শিশু আক্রান্ত হয়েছে। আমরা দেখব থার্ড কেস গুজরাটে এসছে, যেখানে 2 মাসের একটা শিশু আক্রান্ত হয়েছে। চতুর্থ কেস এসেছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে, যেখানে 5 মাসের এক শিশু আক্রান্ত হয়েছে। এবং 5 এবং 6 নাম্বার কেস যদি দেখি, তামিলনাড়ু এবং চেন্নাইয়ের শিশুরা কিন্তু বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছে। তবে এখনো অবধি 6 জনের মতো কেস ভারতে পাওয়া গেছে। এবার প্রশ্ন হচ্ছে, এরা কি বাইরে ট্রাভেল করতো? তবে এই যত শিশু রয়েছে, কারোর কিন্তু এরকম কেস হিস্ট্রি নেই যে তারা বাইরে থেকে এসেছে, ঠিক আছে, বা কোনো রকম তাদের পরিবারের কেউ কোনোদিনও বা কোনো সময়ও বাইরে ট্রাভেল করেছে, এই বিষয়ে কিন্তু কেস হিস্ট্রি পাওয়া যায়নি। তবে প্রত্যেককে সতর্ক থাকার কথা বলা হচ্ছে, তবে প্যানিক করার কিছু নেই, ঠিক আছে। যে বিষয়গুলো হয়, গরম জলের সেবন, তার মধ্যে গোলমরিচ দেওয়া, আদা দিয়েছে, ঠান্ডা লাগলে যে বিষয়ে যে ঘরোয়া টোটকাগুলো আমরা মেনে চলি, সেগুলো করতে হবে। তবে আমি জানিয়ে দেবো যে কোন কোন বিষয়গুলোকে আমাদের মেনে চলা উচিত এই ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য বা নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। এবার বলি, এই যে পয়েন্টগুলো বললাম, যে পয়েন্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, প্রত্যেককে বলবো আশা করছি পয়েন্টগুলো নোট করছো, কারণ এই ছোট ছোট জায়গাগুলো কিন্তু চাকরির পরীক্ষায় প্রচুর প্রশ্ন দেয়। এবার মনে প্রশ্ন আসবে, দিদি কোন কোন চাকরির জন্য? দেখো, সামনে আপকামিং যে সমস্ত এক্সামগুলো রয়েছে, ডাব্লিউবিপি, কেপি, রেল, এসএসসি, পুলিশ, এগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এবার তোমাকে বলি, যারা যারা চাইছো রেলের প্রচুর ভ্যাকান্সি বেরিয়েছে, তার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য বা পড়ার জন্য ভাবছো কোথা থেকে পড়বো, বা এসএসসির এত বিজ্ঞপ্তি আসবে কোথা থেকে পড়বো, পুলিশের জন্য পড়বো, জিডির জন্য পড়বো, এমটিএস এর জন্য পড়বো, তাদেরকে বলবি 6 তারিখ থেকে ইয়োর স্টাডিতে নতুন ব্যাচ লঞ্চ হয়েছে, কম্বো ব্যাচ 4.0। প্রত্যেককে বলবো সে কোর্সে যুক্ত হয়ে যাও। সদ্য একদিন ক্লাস হয়েছে, যারা এখনো যুক্ত হওনি তোমাদের জন্য ডিসকাউন্ট এখনো আমরা রেখেছি। কিছু ছাত্রছাত্রীদের জন্য প্রচুর ছাত্রছাত্রী মানে ভর্তি হয়ে ক্লাসও শুরু করে দিয়েছে, সবে একদিন হয়েছে। এখনো যারা যুক্ত হওনি তাদেরকে বলবো কল নাম্বারে কল করো,
কলিং টিমের সাথে কথা বলো, তাদের সাথে কথা বলে কোর্সে যুক্ত হতে পারো এবং একসাথে তালে তাল মিলিয়ে 2025-এ চাকরি পাওয়ার জন্য তৈরি থাকবো। বেসিক থেকে অ্যাডভান্স অবধি শিখিয়ে দেওয়ার দায়িত্ব, বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। আর যে সকল ছাত্রছাত্রীরা চাকরি পাচ্ছে তাদের ভিডিও যাচ্ছে, সেগুলো দেখো কিরকম পড়ানো হয়, সেখান থেকেই বুঝতে পারবে। আর ইউটিউবে তো ক্লাস যাচ্ছে, এই ক্লাসগুলো দেখছো, আশা করছি প্রত্যেকে বুঝতে পারবে। আচ্ছা চলো, এরপরে যে বিষয়টা আমরা জানবো সেই বিষয়টা হচ্ছে এই রোগের জন্য আমরা কিভাবে নিজেকে প্রোটেক্ট করব। দেখো, প্রোটেক্ট করার জন্য আমরা হচ্ছে ডিস্টেন্স মেনটেন করব। একটা মাস্ক, যে মাস্কগুলো আমরা কোভিড-19-এর সময় ব্যবহার করতাম সেরকম মাস্ক ব্যবহার করব। কারণ হাঁচি কাশি হয়েছে, তার থেকে দূরে থাকবো। বারবার হাতটাকে স্যানিটাইজ করব, অথবা সাবান কিছু জিনিস থাকলে সেগুলো দিয়ে ধুতে। আবার অনেকে বলবে বেশি শীতকালে সাবান ঘাটলে কি হচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে, তো তাদেরকে বলবো স্যানিটাইজ ব্যবহার করতে পারো, স্যানিটাইজার ব্যবহার করতে পারো। মানুষের থেকে একটু দূরত্ব বজায় রাখো, মাস্ক পরো। বাড়ির দরজা জানলা আমরা ঠান্ডার জন্য বন্ধ করে রাখি, সেগুলোকে খুলে দাও। মুক্ত বাতাস কি হচ্ছে ঘরের মধ্যে ঢুকুক, সূর্যের আলোর সামনে যাও। ঠিক আছে, এই বিষয়গুলো মেনটেন করে চলো। এবং তার সাথে সাথে যদি মনে হয় যে একটু সিজনাল ফ্লু হচ্ছে বা ঠান্ডা লেগেছে, আমার কথা শুনেই বুঝতে পারছো আমারও সিজনাল ফ্লু হয়েছে, কাশি হয়েছে, তার মানে কি আমি এই ভাইরাসে আক্রান্ত নয়। ঠিক আছে, যদি এটা অতিরিক্ত বাড়াবাড়ি হয় সেক্ষেত্রে আমরা কি করব, টেস্টের দিকে যাব বা এই বিষয়গুলো দেখবো। আচ্ছা, তার আগে বলি কি করবে। বাড়িতে যে ভেষজ খাদ্যগুলো রয়েছে সেগুলো মেনে চলবো। যেমন একটু গরম জলের মধ্যে আমরা গোলমরিচ দিলাম, আমরা কি করলাম লবঙ্গ দিলাম, আমরা কি করলাম আদা দিলাম, দিয়ে ফুটিয়ে যে বিষয়গুলোকে আমরা সেবন করি, তুমি সেটা করতে পারো। তাহলে কি এই সিজনাল ফ্লু থেকে আমরা কি করব, বেঁচে থাকতে পারবো। একটু গরম গরম খাবার খেলাম। এছাড়া প্রোটিন সমৃদ্ধ খাবার খাও, যে বাড়ির তৈরি খাবার খাও। রাস্তাঘাটের যে ফাস্ট ফুডগুলো সেগুলো থেকে একটু কদিন দূরে থাকো। ঠিক আছে, বাড়ির ভালো খাবার, প্রোটিন সমৃদ্ধ খাবার খাও। এবং যে স্যানিটাইজ যে বিষয়টা এবং দূরত্ব যে মেনটেন করা, এই বিষয়টা মেনটেন করতে থাকো। তবে এখনো অবধি বোঝা যাচ্ছে না যে কি পরিস্থিতির সম্মুখীন হবে, তবে প্যানিক করার কোনো বিষয় নেই। ঠিক আছে, হু হু করে কেস বাড়তেও পারে। আবার হলো যে এই ভাইরাসটা যেহেতু আগেও এসেছিল, প্রকোপ বেশি দেখালো না। আবার এটাও হতে পারে যে চীনে আরো হয়তো মারাত্মক আকার ধারণ করেছে, তারা হয়তো আমাদের সামনে কিছুই জানাচ্ছে না। তো কিছুই হতে পারে, কি হবে কি না হবে। আপাতত এই মুহূর্তে যেটুকুনি খবর বা যেটুকুনি বিষয় উঠে এসেছে তোমাদের সামনে তুলে ধরলাম। প্রত্যেককে বলবো প্যানিক করো না, নিজের সেফটি নিজের কাছে বজায় রাখো। বাড়ির বাচ্চাদের এবং বয়স্কদের একটু ভালো করে যত্ন নিতে বলো। ঠিক আছে, আর এখান থেকে যে যে প্রশ্নগুলো আসবে খাতায় নোট করে রাখো, যাতে পরীক্ষায় উত্তর করতে পারো। আর যারা এখনো যুক্ত হওনি আমাদের বিভিন্ন কোর্সে, তারা অবশ্যই যুক্ত হয়ে নিজের চাকরির জীবনে বা চাকরি পেতে প্রিপারেশন নিতে অবশ্যই ওর স্টাডি অ্যাপ ডাউনলোড করো। তো আজকের ক্লাস এখানেই থাকছে, তোমাদের সাথে পরের দিন দেখা হবে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। প্রত্যেককে বলবো জয় হিন্দ, সুস্থ থেকো, ভালো থেকো, প্যানিক করো না। আশা করছি সবকিছু সঠিকভাবেই হবে। চলো, টাটা।